এভরিবডি ওয়েলকাম টু টাইটেল ভুল লেখা আছে, টাইটেলটা হবে একদম সায়ন্তিকা, আলী আহমদ, মেহবুব, মহাদেব, নামদাস, ইমরান হক, নিরুপমা জানা, জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ। এই টপিকটা অনেকটা সায়েন্সের টপিক, বুঝেছো? কিন্তু তোমাদের পরীক্ষায় তো সায়েন্স থাকবে না। এখন এই জিনিসটা আমাদের ভারতের আমাদের যে জিওগ্রাফি পড়ানো হয়, তোমাদের জিওগ্রাফি বই, সেই জিওগ্রাফি জেনারেল স্টাডিজ এর মধ্যেও এই জিনিসটা আছে, অনেক জায়গাতেই আছে, তোমরা দেখবে। তো এই কারণে এই জিনিসটা আমাকে পড়াতে হচ্ছে। তোমাদের যেহেতু পরীক্ষায় সায়েন্স থাকবে না, সায়েন্সের আলাদা হয়, আর্টসের আলাদা হয়, তাই না? কিন্তু তোমাদের এই জিনিসটা তবু আমি পড়াচ্ছি বিকজ এটা সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে, এটা এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যেও কিন্তু পড়ে, এটা তোমার পরিবেশের মধ্যে পড়ে, পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই কারণে এই জিনিসটা তোমাদের আমি পড়াচ্ছি, কারণ এনভায়রনমেন্টাল স্টাডিজটাও তোমাদের মধ্যেই পড়ে, ঠিক আছে? মানে তোমাদের যে সোশ্যাল স্টাডিজ এর পার্ট থেকে প্রশ্ন থাকবে, সেই সোশ্যাল স্টাডিজ এর মধ্যেই এটা কিন্তু পড়ে থাকে, জেনারেল স্টাডিজটা। চলো তাহলে আজকের পর্বটি শুরু করা হোক। আজকের পর্বে আমরা বিভিন্ন জীববৈচিত্র্য এবং সেগুলো কিভাবে সংরক্ষণ করা হয় সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আশা করব ক্লাসটি তোমার খুব ভালো লাগবে এবং খুব হেল্পফুল একটি সেশন হবে। সংক্ষেপে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমে একটু দেখবো আমরা জীববৈচিত্র্য আসলে কি, জীববৈচিত্র্য কাকে বলা হয়। জীববৈচিত্র্য একটি নির্দিষ্ট পরিবেশগত অবস্থা এবং একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণী জাতির সমন্বয় বা উদ্ভিদ প্রাণী গোষ্ঠীর উপস্থিতিকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। বায়োডাইভার্সিটি কি? মনে করো একটা নির্দিষ্ট পরিবেশ, তোমার বাড়ির আশেপাশে যে চারিদিকে পরিবেশ আছে, সেই পরিবেশে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এবং বিভিন্ন ছোট ছোট ছত্রাক, ছোট ছোট অণুজীব, বিভিন্ন জিনিস আছে। এই পুরো জিনিসটাকে আমরা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলে থাকি, বুঝেছো? আচ্ছা, এটি মূলত পৃথিবীর সমস্ত জীবজগতে বিদ্যমান, পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি এটা বিদ্যমান, এই জীববৈচিত্র্যটা। সমস্ত প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের সম্বন্ধিত বৈচিত্র্য। বিখ্যাত বিজ্ঞানী ওয়াল্টার জি রোসেন 1986 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? তিনি হচ্ছেন জি রোসেন বা ওয়াল্টার জি রোসেন। ইনি প্রথম জীববৈচিত্র্য শব্দটির ব্যবহার করেছিলেন। কত সালে? 1986 সালের দিকে। আচ্ছা, এরপরে তুমি দেখো জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য তিনটে স্তর হয়ে থাকে। জীববৈচিত্র্যকে যদি আমরা ভাগ করি, এর তিনটে স্তর পাওয়া যায়। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, অর্থাৎ কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু জীব আছে যাদের মধ্যে জিনগত বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পাই, ঠিক আছে? মনে করো মানুষ প্রত্যেকেই মানুষ, কিন্তু প্রত্যেকের জিন বা ডিএনএ এগুলো কিন্তু আলাদা হয়ে থাকে, তাই তো? মনে করো একই প্রজাতিভুক্ত উদ্ভিদের, একই প্রজাতিভুক্ত প্রাণীদের জিনগত বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পাই। তো একই প্রজাতির মধ্যে জিনের ভিন্নতা, এটাকে আমরা বলছি জিনগত বৈচিত্র্য। মাল্টিপল হতে পারে, যেমন আমাদের মানুষের কিন্তু আমরা বারবার বলছি প্রত্যেকটা মানুষের জিন বা ডিএনএ কিন্তু আলাদা হয়ে থাকে, প্রত্যেকের আলাদা হয় ডিএনএ। তো প্রত্যেকের যেহেতু ডিএনএ আলাদা, তো এটা কি একটা জিনগত বা ডিএনএগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে বা বৈচিত্র্যের মধ্যে পড়ছে। আবার জীব জগতে বা জীব বৈচিত্র্যের মধ্যে আরেকটা বৈচিত্র্য হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। নির্দিষ্ট অঞ্চলে নানা প্রজাতির বসবাস, কোন একটা অঞ্চলে, একই অঞ্চলে অন্যান্য বিভিন্ন প্রজাতির বসবাস। তোমার বাড়ির আশেপাশে তুমি বাস করছো, তোমার সাথে একটা কুকুরও আছে, বাড়ির নিচে একটা হয়তো বিড়াল আছে, তার আশেপাশে বিভিন্ন পাখি, পশু পাখি, মুরগি, হাঁস যেগুলো বসবাস করে একটা অঞ্চলে। তুমি যদি একটু জঙ্গলের দিকে যাও, সেখানে বাঘ, সিংহ, তারপরে গন্ডার, হরিণ সব একই কিন্তু অঞ্চলের মধ্যে বসবাস করে। তো এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পড়ছে। আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নানা ধরনের পরিবেশে বসবাসকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলছি। এটা হচ্ছে সাধারণত জীব বৈচিত্র্য। জীবের বৈচিত্র্য মানে কি? আমরা যদি দেখি আমাদের প্রাণীকুল বা আমাদের উদ্ভিদকুল কত রকম ডাইভার্সিফাই, এটাই হচ্ছে বৈচিত্র্য, বুঝেছো? তো তিন ভাবে বৈচিত্র্যটাকে আমরা এখানে ফুটিয়ে তুলতে পারি, জিনগত, প্রজাতিগত আর বাস্তুতান্ত্রিক। ওকে, এটা একটু ডেপথের প্রশ্ন। এরপরে চলো জীববৈচিত্র্যের গুরুত্ব কি। আমাদের এই জীবজগতের সাধারণ মানুষের উপরে বা সাধারণ এই জীবজগতের প্রকৃতিতে গুরুত্বটা কি? জীবজগতের প্রচুর গুরুত্ব আছে। জীবজগৎ ছাড়া কিন্তু এই পৃথিবী অচল, জীবজগৎ কিন্তু পৃথিবীকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো? মানুষ, গাছপালা, তারপরে যত প্রাণী আছে, এদেরকে নিয়েই জীবজগৎ,
তো এই পুরো জীবজগৎটা তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। তো জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক প্রচুর গুরুত্ব আছে জীববৈচিত্র্যের। কি কি গুরুত্ব আছে? প্রথমে বলা হচ্ছে খাদ্য উৎপাদনে ভূমিকা। খাদ্য উৎপাদনে জীববৈচিত্র্যের কি ভূমিকা? খাদ্য উৎপাদনে প্রধান ভূমিকা হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী খাদ্যের উৎস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, তাই তো? খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ মানুষ বিভিন্ন প্রাণীদেরকে ব্যবহার করে থাকে। মুরগি, হাঁস, মাছ, এই সমস্ত প্রাণীদের মানুষ খেয়ে থাকে। শুধু মানুষ নয়, অন্যান্য যারা মাংসাশী প্রাণী আছে তারাও খেয়ে থাকে। তো এইভাবে কিন্তু তারা তাদের খাদ্য উৎপাদন করে থাকে। তো বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এরা কিন্তু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন উদ্ভিদ হ্যাঁ, আলু, পটল, মূলো, এগুলো সব কিন্তু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো খাদ্য উৎপাদনে বা খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জীববৈচিত্র্য। বুঝেছো? জীব, প্রাণী বা উদ্ভিদ এরা খাদ্য শৃঙ্খলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট বলা হচ্ছে ওষুধ এবং চিকিৎসায় অবদান। এই পার্টটা একটু ভালো করে জেনে রাখবে। ওষুধ এবং চিকিৎসায় কেমন অবদান রাখছে? বিভিন্ন উদ্ভিদ আছে, যে উদ্ভিদগুলো থেকে, বিভিন্ন প্রাণী আছে, যে উদ্ভিদ বা প্রাণীগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঔষধ পেতে পারি। যেমন একটা উদ্ভিদের নাম হচ্ছে কুইনাইন। এই কুইনাইন গাছের ছাল থেকে না তোমার কুইনাইনটা পাওয়া যায় একটা গাছ থেকে। সেই গাছটার নাম হচ্ছে কি গাছ ভুলে যাচ্ছি আমি, ওটাকে বলে না, কুইনাইন উৎপাদিত হয় কোন গাছ থেকে? সিনকোনা গাছ থেকে, একদমই। তো সিনকোনা গাছ থেকে এটাকে আমরা পেয়ে থাকি। সিনকোনা গাছ থেকে এটাকে পাওয়া যায়। এই সিনকোনা গাছ থেকে যে কুইনাইন পাওয়া যায় এটা কিন্তু ম্যালেরিয়ার ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। তারপরে পেনিসিলিন, এক ধরনের ছত্রাক। পেনিসিলিন কি এক ধরনের ছত্রাক। এই পেনিসিলিনটার ব্যবহার হয় অ্যান্টিবায়োটিক হিসাবে। রেসারপিনের ব্যবহার করা হয়ে থাকে উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি করতে। রেসারপিন কোথা থেকে পায়? খাতার পাশে ছোট্ট করে লেখে, ওইখানে লেখার জায়গা নেই। রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? রেসারপিন সর্পগন্ধা গাছ থেকে পাই আমরা। ঠিক আছে, কোথা থেকে পাওয়া যায় রেসারপিনটা? সর্পগন্ধা গাছ থেকে রেসারপিনটা আমরা পেয়ে থাকি। এর মতো অনেক গুরুত্বপূর্ণ ঔষধ প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত হয়। এরকম প্রচুর ঔষধ আছে যেগুলো আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে পেয়ে থাকি বা জীববৈচিত্র্যের মধ্য থেকে পেয়ে থাকি, জীবকুলের মধ্য থেকে পেয়ে থাকি। সেখান থেকে আমাদের ঔষধের চাহিদা পূরণ হয়ে থাকে। এছাড়া বিভিন্ন প্রাণী আছে, যেমন সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম তৈরি হতে পারে। ঠিক আছে, তারপরে আরো বিভিন্ন প্রাণী আছে যাদের দেহ থেকে বিভিন্ন ঔষধ তৈরি করা যেতে পারে। পরিবেশগত আর কি ভারসাম্য রক্ষা করছে? পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীববৈচিত্র্য। খাদ্য শৃঙ্খল যেটা আছে সে আমাদের খাদ্য শৃঙ্খল বা খাদ্যজাল বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, জলবায়ু নিয়ন্ত্রণ। বন ও উদ্ভিদের বৈচিত্র্য কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। কি করে? উদ্ভিদগুলো কি করে? উদ্ভিদগুলো কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে নেয়, কার্বনটাকে শোষণ করে নেয় এবং আমাদেরকে কি দিয়ে থাকে? অক্সিজেন প্রোভাইড করে থাকে। তো এটা কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ বা আবহাওয়াটাকে মেনটেন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের জীববৈচিত্র্যটা বা জীবকুলটা। অর্থনৈতিক গুরুত্ব আছে প্রচুর। পর্যটন, কোন একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে মানুষ সাফারি করতে যায়। কোন একটা চিড়িয়াখানা আছে যেখানে কিছু প্রাণী আছে, সেই প্রাণীদের দেখতে কিন্তু মানুষ যায়। তো এইভাবে কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পর্যটন করে থাকে। পর্যটন হয়। পর্যটন শিল্প বৃদ্ধি পায়। কৃষি এবং বনজ সম্পদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীববৈচিত্র্যটা। বুঝেছো? আচ্ছা, এবারে দেখো জীববৈচিত্র্যের গুরুত্বটা আমরা সংক্ষেপে লিখেছি। সংক্ষেপে কি? পরিবেশগত ভারসাম্য রক্ষা করা, খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়, শিল্প, ওষুধ এবং কৃষির কাঁচামাল এখান থেকে পাওয়া যায়, সাংস্কৃতিক এবং নান্দনিক মানে যেটা এনজয়মেন্ট, সেই নান্দনিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখা হয় এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে এটা কিন্তু সহায়তা করে থাকে। তো এইগুলো হচ্ছে জীববৈচিত্র্যের প্রধান গুরুত্ব। এ পর্যন্ত কোথাও বুঝতে অসুবিধা? পেনিসিলিন কোন গাছ থেকে পাওয়া যায়? পেনিসিলিন কোনো গাছ থেকে পাওয়া যায় না, পেনিসিলিন একটা ছত্রাক থেকে পাওয়া যায়। ঠিক আছে, ছত্রাক থেকে পাওয়া যায় পেনিসিলিনটা, গাছ থেকে নয়। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন, একদমই তনুশ্রী, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিনটা। পেনিসিলিনটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। ওকে,
চলো এ পর্যন্ত কোথাও কারো বুঝতে অসুবিধা? জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের গুরুত্ব কতটা আমাদের জীবনের উপরে? গাছ অক্সিজেন গ্রহণ করে, কে বলেছে? গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন আমাদের দিয়ে থাকে, পরিবেশে অক্সিজেন প্রোভাইড করে থাকে গাছ। সংজ্ঞাটা আরেকবার বলবো, অবভিয়াসলি বলবো সংজ্ঞাটা, এই তো সংজ্ঞাটা। একটি নির্দিষ্ট পরিবেশগত অবস্থায়, যে কোনো একটা স্থানে, নির্দিষ্ট একটা অঞ্চলে পরিবেশগত অবস্থায় একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকারের উদ্ভিদ, প্রাণী এবং প্রজাতির সমন্বয় বা উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর উপস্থিতিকে জীববৈচিত্র্য বলা হয়। তোমার এক কথায় বলতে গেলে তোমার আশেপাশে যে জিনিসগুলো আছে সেটাই জীববৈচিত্র্য, সেটাই কিন্তু বায়োডাইভার্সিটি। বুঝেছো? ওকে, বুঝতে পেরেছো? একদমই। এবারে চলো, একজন বলছে স্যার রেসার পিনটা কি? রেসার পিনটা হচ্ছে সর্পগন্ধা বলে একটা গাছ আছে। এই সর্পগন্ধা গাছের শিকড় থেকে পাওয়া যায় এক ধরনের উপক্ষার। উদ্ভিদের বিভিন্ন উপক্ষার থাকে। উপক্ষারগুলো কি হয়? উপক্ষারগুলো সাধারণত উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন। রেচন মানে বুঝতে পারছো? যেমন সাধারণ মানুষ মূত্র বিসর্জন করে, মূত্রটা একটা কি রেচন, তেমন উদ্ভিদের কিছু রেচন থাকে। উদ্ভিদের রেচনের মধ্যে পড়ে নাইট্রোজেন যুক্ত রেচনগুলোকে উপক্ষার বলা হয়। যেমন রেসারপিন একটা নাইট্রোজেন যুক্ত রেচন, তো এটা একটা উপক্ষার, তাই তো? হ্যাঁ, উচ্চ রক্তচাপ কমাতে কাজে লাগে, এটা লেখাই তো আছে, এই যে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ বা উচ্চ রক্তচাপের ওষুধ এটা। চলো পরেরটাতে আমরা আসি। এরপরে চলো, মনে করো তুমি এই জীববৈচিত্র্যটা ধীরে ধীরে কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমাদের জীববৈচিত্র্য যত দিন যাচ্ছে কি হচ্ছে? জীববৈচিত্র্যটা যত দিন যাচ্ছে তত নষ্ট হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্যটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে। কেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে? এর দুটি গুরুত্বপূর্ণ কারণ আছে। জীববৈচিত্র্য ক্ষয়প্রাপ্ত হওয়ার দুটি কারণ আছে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কি কারণ? প্রাকৃতিক কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। মনে করো কোনো একটা অঞ্চলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো, তার ফলে সেই স্থানে যে জীববৈচিত্র্য আছে সেই বায়োডাইভার্সিটিটা কিন্তু নষ্ট হতে পারে। এরপরে ভূমিকম্পের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে অবভিয়াসলি কি হতে পারে? এটা নষ্ট হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে হতে পারে, বন্যার কারণে হতে পারে, খরার কারণে হতে পারে, দাবানলের কারণে। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। খরা, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নুৎপাত, এই সমস্ত প্রাকৃতিক কারণে আমাদের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, এছাড়া মানব সৃষ্ট কিছু কারণ আছে। মানব সৃষ্ট কারণে কিন্তু আমাদের পরিবেশের অবনতি ঘটতে পারে। কি কারণ? দূষণ, বিভিন্ন প্রকারের দূষণ। আমরা আগের দিন আলোচনা করেছিলাম বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ আর শব্দ দূষণ। এর ভিতরে সাধারণত বায়ু দূষণটা সব থেকে বেশি ক্ষতিকারক। বায়ু দূষণ সব থেকে বেশি ক্ষতিকারক, যার কারণে কিন্তু আমাদের জীববৈচিত্র্যটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সাথে সাথে অন্যান্য দূষণগুলো কিন্তু আছে। তো সেই সমস্ত দূষণ মানুষের দ্বারাই হয়। অ্যাসিড বৃষ্টি, এটা দূষণের কারণে হয়। বায়ু দূষণের কারণে, বায়ু দূষণের ফলশ্রুতি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। সেই অ্যাসিড বৃষ্টি মানব সৃষ্ট একটা কারণ, কারণ মানুষই তো সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, যার কারণে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। তো অবভিয়াসলি মানব সৃষ্ট কারণ। জৈবিক সম্পদের অতিমাত্রায় ব্যবহার, যত আমরা জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম এগুলোর অতিমাত্রায় ব্যবহার করব, তত কি হবে? পরিবেশ দূষণ হবে, তত মানব সৃষ্ট কারণে পরিবেশ বা জীববৈচিত্র্য অবনতি ঘটবে। বন উজাড় করে দেওয়া, বন কেটে দেওয়া, বন্যপ্রাণী শিকার করা, নগরায়ন করা, শিল্পায়ন করা, এই সমস্ত কারণগুলোতে কিন্তু আমাদের জীববৈচিত্র্যের অবনতি ঘটতে পারে বা জীববৈচিত্র্য নষ্ট হতে পারে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কিছু মানব সৃষ্ট কারণ, কিছু প্রাকৃতিক কারণ। এই কারণগুলোতে আমাদের জীববৈচিত্র্য ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা প্রতিনিয়ত আমরা দেখছি ধ্বংসপ্রাপ্তর পথের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝেছো? চলো এরপরে দেখি আমরা নেক্সট। জীববৈচিত্র্য ধ্বংস ও বিপন্নতা। জীববৈচিত্র্য ধ্বংসের আরো কিছু কারণ হচ্ছে আবাসস্থল ধ্বংস। মনে করো কোনো একটা প্রাণীর আবাসস্থল যখন ধ্বংস করা হবে, এক কথায় বলতে গেলে যখন বন কেটে দেওয়া হবে,
তখন কিন্তু সেই প্রাণী তার আবাসস্থল খুঁজে পাবে না, সেই কারণে সেই প্রাণী বিপন্নর পথে চলে যেতে পারে। এখন বিপন্ন কি? বিপন্নতা কি? বিপন্নতার বিভিন্ন ধরন আছে। রেড ডাটা বুক, রেড ডাটা বুক হচ্ছে একটা বইয়ের নাম। এই রেড ডাটা বুকটা যেটা IUCN বলে একটা সংস্থা আছে, ঠিক আছে, তো IUCN নামক এই সংস্থার রেড লিস্টে এই যে সমস্ত প্রাণীগুলো থাকে সেগুলোকে কিন্তু রেড ডাটা বুক বলা হয়। রেড ডাটা বুক কি? IUCN বলে একটা সংস্থা, এর হেডকোয়ার্টার কোথায় আছে জানো? IUCN এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডে সদর দপ্তর আছে এর। এখন IUCN এর যে সদর দপ্তর সুইজারল্যান্ডে আছে, তারা কি করে একটা রেড লিস্ট, লাল লিস্ট প্রকাশ করে। লাল লিস্টটা কি? লাল লিস্টটার মধ্যে তারা বিভিন্ন প্রাণীদেরকে কিন্তু তালিকাভুক্ত করে। কেমন প্রাণী? যে সমস্ত প্রাণীগুলো বিরল এবং বিপন্ন জাতির প্রাণী, অর্থাৎ যারা পৃথিবীতে স্ট্রাগল করছে বেঁচে থাকার জন্য, যারা কয়েক বছর পরে পৃথিবী থেকে উজাড় হয়ে যেতে পারে, তাদের যদি আমরা এখন থেকে রক্ষা না করি, বা বিভিন্ন প্রাণী আছে যে সমস্ত প্রাণীরা পৃথিবী থেকে একদমই সীমিত পরিমাণে বেঁচে আছে, তাদেরকে বিপন্ন প্রাণী বলে। বিপন্ন একদমই তারা পৃথিবীতে সামান্য কয়েকটা আছে, এমন বিপন্ন প্রাণীদের কিন্তু তালিকা তারা প্রকাশ করে থাকে। আচ্ছা, এদের এই তালিকায় কিছু প্রাণী থাকে লুপ্ত প্রাণী, বন্য পরিবেশে লুপ্ত, চরম বিপন্ন, বিপন্ন আর বিপদাপন্ন, এই ধরনের প্রাণীগুলো। চলো একটা প্রাণীর নাম বলি, লুপ্ত প্রাণী। লুপ্ত প্রাণী কারা? লুপ্ত প্রাণীর মধ্যে যদি আমরা উদাহরণ বলি, অনেক প্রাণী আছে, তার ভিতরে একটা উদাহরণ হচ্ছে ডোডো পাখি। ডোডো পাখি, এই ডোডো পাখি এরা একটা বিপন্ন প্রাণীর মধ্যে পড়ে। এরা আগে পাওয়া যেত আমাদের ভারতের অঞ্চলে বা ভারতের আশেপাশের অঞ্চলে, বর্তমানে ডোডো পাখি আর দেখতে পাওয়া যায় না, এরা লুপ্ত হয়ে গেছে, পৃথিবী থেকে উড়ে গেছে, মানে চলে গেছে, পৃথিবীতে আর নেই বললেই চলে। বন্য পরিবেশে লুপ্ত, মানে বন্য পরিবেশে আর পাওয়া যায় না, হয়তো তোমার হচ্ছে চিড়িয়াখানায় একটা দুটো রাখা আছে, এমন প্রাণী হতে পারে, ঠিক আছে, দুটো একটা রাখা আছে, এমন প্রাণী পরিবেশে, বন্য পরিবেশে খুব কম, মানে নেই বললেই চলে, এমন প্রাণী প্রচুর আছে। চরম বিপন্ন, মানে একেবারে খুব বিপন্ন প্রকৃতির, যেমন রেড পান্ডা, ঠিক আছে, রেড পান্ডা, এই রেড পান্ডাটা চরম বিপন্ন একটা প্রাণী, এরা প্রায় কয়েকটার পৃথিবীতে আছে। এই রেড পান্ডাটা খুব খারাপ তাদের পরিস্থিতি, মানে কয়েক বছরের মধ্যে তারা কিন্তু পৃথিবী থেকে কি হতে পারে, পৃথিবী থেকে কিন্তু একদমই মুছে যেতে পারে তাদের যদি রক্ষা না করা হয়। আর বিপন্ন প্রাণী হচ্ছে কোনগুলি? বিপন্ন প্রাণী যেমন বাঘ, বাঘ এরা একটা বিপন্ন প্রাণী, অল্প কয়েকটা আছে বাঘের সংখ্যা আমাদের ভারতবর্ষ বা পৃথিবীর মধ্যে, বাঘটা একটা বিপন্ন প্রাণীর মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে বিপদাপন্ন, মানে যারা বিপন্নতার দিকে যাচ্ছে, মানে বিপদগ্রস্ত। এখন পৃথিবীর বুকে মোটামুটি সব প্রাণী বিপদগ্রস্ত প্রাণী, পৃথিবীর বুকে যদি দেখো মোটামুটি সব প্রাণী বিপদগ্রস্তের দিকে আছে। হ্যাঁ, হাতি, গন্ডার যত প্রাণী আছে সব মোটামুটি বিপন্নতার দিকে কিন্তু চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কিছু প্রাণী। এদের এই যে তালিকা, এটা কারা প্রকাশ করে? IUCN সংস্থা প্রকাশ করে, এটাকে রেড ডাটা বুক বলা হয়। আচ্ছা, জীববৈচিত্র্য ধ্বংস এবং বিপন্নতার তাহলে কারণ কি? কারণ হচ্ছে আবাসস্থল ধ্বংস, দূষণ, অতিরিক্ত শিকার করা, তারপরে জলবায়ু পরিবর্তন, অনুপ্রবেশকারী প্রজাতি, মানে কোনো একটা অঞ্চলে কোনো একটা নতুন প্রজাতিকে অনুপ্রবেশ ঘটানো হলো, যার কারণে আগের প্রজাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা অনুপ্রবেশকারী প্রজাতি বলছি। যেমন এই যে ডোডো পাখি, ডোডো পাখি আগেকার দিনে মরিশাস অঞ্চলে দেখতে পাওয়া যেত। মরিশাস বলে একটা দ্বীপ আছে ভারত মহাসাগরে, সেখানে আমরা ডোডো পাখি দেখতে পেতাম। এখন এই ডোডো পাখিটা সেখানে ছিল। এখন সেই অঞ্চলে পরবর্তীতে ব্রিটিশ কলোনাইজরা বা ইউরোপিয়ানরা যখন আসে, তারা তাদের সাথে করে কুকুর নিয়ে আসে, আর এই কুকুরগুলো ডোডো পাখি শিকার করে, তার ফলে কিন্তু কি হয়, ডোডো পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, বুঝেছো? তো এইভাবে কিন্তু একটা স্থানে অন্য প্রাণী যদি অনুপ্রবেশ ঘটে, অন্য প্রাণী যদি এক স্থানে চলে যায়, তখন কিন্তু সেখানকার স্থানীয় প্রাণীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তুমি যদি এখন তোমার বাড়ির আশেপাশে মাওলানা ইজাজুল হক রেজবি